Hello friends, welcome to WB exam. Today I am going to discuss some MCQs on electromagnetic induction. এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ওপরে থার্ড ভিডিও। তোমরা যারা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের থিওরি ক্লাসটা আর এমসিকিউর ওপরে ফার্স্ট ভিডিওটা দেখোনি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমি এমসিকিউর ওপরের প্রথম ভিডিওটা ওপরের ডান দিকের কোণে আই বটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও ফার্স্ট এমসিকিউর ভিডিওটা দেখে নিতে পারো। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, কোনো কুণ্ডলিতে 0.05 সেকেন্ডে প্রবাহ মাত্রা পরিবর্তিত হয়ে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার হলে আবিষ্ট তড়িৎচালক বল হয় 8 ভোল্ট। তাহলে কুণ্ডলীর আবেশ গুণাঙ্ক কত? প্রথমে আমরা বুঝে নিই আবেশ গুণাঙ্ক ব্যাপারটা কি। আমি কি বলেছি, কোনো একটা কয়েলকে যদি এভাবে সাপ্লাই দিই, এতে যদি একটা সাপ্লাই প্রোভাইড করি, তাহলে এই কয়েলের মধ্যে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়। আর এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য যদি এর কাছে আর একটা ইন্ডাক্টরকে নিয়ে আসি বা কয়েলকে নিয়ে আসি, তো এই কয়েলেতে ইএমএফ ইনডিউসড হয়। এটা আমরা আগে আর দেখেছি। আচ্ছা, যখন আমি শুধুমাত্র এই কয়েলটার ব্যাপারেই ভাবছি, ধরো এই কয়েলটার জন্য, এই কয়েলটাতে সাপ্লাই দেওয়ার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়েছে। এই ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হওয়ার পর এই কয়েলটার নিজের মধ্যেই একটা ইএমএফ ইনডিউসড হবে, নিজের মধ্যেও একটা ইএমএফ ইনডিউসড হবে। ঠিক আছে, এই যে ইন্ডাকশন প্রসেসটাতে নিজের মধ্যে ইএমএফ ইনডিউসড হয়, এটাকে বলে সেলফ ইন্ডাকট্যান্স। মানে সেলফ ইন্ডাকট্যান্স মানে কী হলো, যে যেই কয়েলটা থেকে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, সেই কয়েলটাতেই আবার ওই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্যই একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। মানে নিজেই নিজের ইন্ডাকশান দ্বারা প্রভাবিত হচ্ছে, নিজেই নিজের ইন্ডাকশান দ্বারা নিজের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। এই ধরনের ইন্ডাকশানকে বলে সেলফ ইন্ডাকট্যান্স। আর যদি ধরো এই আর একটা কয়েল নিলাম, এই যে কয়েলটা থেকে এখানে আমি একটা সাপ্লাই দিয়ে এর পাশে আর একটা এরকম কয়েল নিলাম, এই কয়েলটা থেকে একটা আমি ল্যাম্প লাগালাম। তাহলে এই যে কয়েলটার ফ্লাক্স, এই ফ্লাক্সটা এই দু নম্বর, এটা 2 নম্বর কয়েল, এটা 1 নম্বর কয়েল, 1 নম্বর কয়েলের ফ্লাক্সটা 2 নম্বর কয়েলকে কাট করছে, যার জন্য এখানে একটা ইএমএফ, এই 2 নম্বর কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, যার জন্য আমার এই ল্যাম্পটা জ্বলবে। এই যে মানে 1 নম্বর কয়েলের ফ্লাক্স দিয়ে যদি 2 নম্বর কয়েলেতে ইএমএফ ইনডিউসড হয়, সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, মানে পারস্পরিক পারস্পরিক আবেশ। ঠিক আছে, আবার এর মিউচুয়াল ইন্ডাকট্যান্স তো হচ্ছে, আবার 1 নম্বর কয়েলটাতে ওর যে নিজের ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, ওই নিজের ফ্লাক্সের জন্যই আবার এই 1 নম্বর কয়েলটাতে একটা ইএমএফও ইনডিউসড হবে। মানে এই কয়েলে 1 নম্বর কয়েলে যে ইএমএফটা ইনডিউসড হবে, সেটা হবে সেলফ ইন্ডাকট্যান্সের জন্য। ঠিক আছে, আবার 2 নম্বর কয়েলে যে ইএমএফটা ইনডিউসড হবে, সেটা হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য। কার মিউচুয়াল ইন্ডাকট্যান্স? না, 1 নম্বর কয়েলের ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে আমার 2 নম্বর কয়েলে ইএমএফটা ইনডিউসড হচ্ছে। বুঝাতে পেরেছি কি? ওটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। নিজের মধ্যেই হলে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্স। আর একটা কয়েল দিয়ে আর একটা অপর একটা কয়েলকে যদি আমি সেখানে ইএমএফ ইনডিউস করাই, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আচ্ছা, এরপর আবেশ গুণাঙ্ক ব্যাপারটা কি? আবেশ গুণাঙ্ক মানে হচ্ছে, ধরো এই যে কয়েলটাতে আমি একটা সাপ্লাই দিচ্ছি, যার জন্য কারেন্ট যাচ্ছে। এখানে একটা ইএমএফ, আমি কি বলেছি, সেলফ ইন্ডাকট্যান্সের জন্য একটা ইএমএফ ইনডিউসড হবে, ই। আচ্ছা, এটা যেহেতু একটা ইন্ডাক্টারের ইয়ে কি, এল, তো এই ই এর ভ্যালুটা কি হয়, ই ইকুয়াল টু, এখানে যে ইএমএফটা ইনডিউসড হবে, এল ডিআই ডিটি। এখানে মাইনাসটা কেন দিয়েছি? মাইনাসটা হচ্ছে ফ্রম লেন্স ল। ঠিক আছে, আমার আগে কি ছিল, আমি ফ্যারাডেস কি ল দেখেছি, এন ডিফাই ডিটি। ঠিক আছে, এখানে ইএমএফটা ইনডিউসড হচ্ছে এল ডিআই ডিটি, মাইনাসটা হচ্ছে লেন্স লয়ের জন্য। এটা মানে এই ইএমএফটা যে ইনডিউসড হবে, সেটা এর সৃষ্টি হওয়ার কারণকে বাধা দেবে। এর সৃষ্টি হওয়ার কারণ কি? এই সাপ্লাই, এই তার মানে এই যে ইএমএফটা ইনডিউসড হবে, সে সাপ্লাইকে বাধা দিতে চাইবে, তাই এখানে একটা মাইনাস আসে। ঠিক আছে, এই যে এল রয়েছে, এই এলটাই হচ্ছে আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, এখানে এখানে কি হচ্ছে, সেলফ ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে এল হচ্ছে আবেশ গুণাঙ্ক। আচ্ছা, যদি মিউচুয়াল ইন্ডাকট্যান্স হয় তখন,
তখন আবেশ গুণাঙ্ক কী হবে সেটা আমরা পরের কোশ্চেনে আমরা দেখব। তো এখন এটা বের করি। তাহলে এল এর ভ্যালু আমাকে এই কোশ্চেন থেকে বের করতে হবে। দেখা যাক কী বলেছে। আমরা কি জানি ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। ডিআই মানে কি? চেঞ্জ অফ কারেন্ট। কারেন্ট প্রথমে কি ছিল +2, +2 থেকে আমার চেঞ্জ হয়েছে -2, তাহলে আমার মোট টোটাল কত চেঞ্জ হয়েছে? 4 অ্যাম্পিয়ার, মানে এটা হচ্ছে ডিআই। বুঝতে পেরেছো? আচ্ছা, ডিআই হয়ে গেল। ডিটি কত সেকেন্ডে? মানে শুরু থেকে 0.05 সেকেন্ডে। মানে আমি যদি ডিফারেন্সটা বের করি কত হবে? 0.05 -0, মানে ডিটি এসে যাবে 0.05, তাই তো? আচ্ছা, এই 8 ভোল্ট, 8 ভোল্ট মানে কি? এটাই হচ্ছে ই, যেটা আমার ইএমএফটা ইন্ডিউসড হচ্ছে। তাহলে আমাকে এখান থেকে এল এর ভ্যালুটা বের করতে হবে। এখানে যে মাইনাসটা আমি নিয়েছিলাম, এটা কী জন্য নিয়েছিলাম? লেন্স লয়ের জন্য। তো আমি এই প্রবলেমটা সলিউশনের জন্য আমি এই মাইনাসটাকে তুলে দিতে পারি। এখানে মাইনাসটার কোনো কাজ নেই। এই মাইনাসটা ডিরেকশন, কারেন্টের ডিরেকশনটাকে দেখায় যে কোন দিকে, অপোজিট দিক দিয়ে আমার যাতে কারেন্টটা ফ্লো হয়, তার যাতে আমি ওই ইএমএফটা ওর সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তো আমি এখানে ইকুয়েশনটা নিচ্ছি ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। আচ্ছা, তো ই মানে কত? 8 ভোল্ট। এলটা বের করতে হবে। ডিআই মানে কত? 4। ডিটি মানে কত? 0.05। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি দেখব এল ইকুয়াল টু 4, 2, এটা এসে যাবে এল ইকুয়াল টু 0.1 হেনরি। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে এইচ মানে হচ্ছে হেনরি। হেনরি হচ্ছে ইন্ডাকটেন্সের ইউনিট। লিখে দিচ্ছি আমি তোমাদেরকে। হেনরি, HENRI, এটা কিসের ইউনিট? ইন্ডাকটেন্সের। হেনরি ইন্ডাকটেন্সের ইউনিট। নেক্সট কোশ্চেন। দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 0.1 হেনরি। একটি কুণ্ডলীতে 0.02 সেকেন্ডে প্রবাহমাত্রা 0 থেকে পরিবর্তিত হয়ে 20 অ্যাম্পিয়ার হলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আচ্ছা, আমরা সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কি দেখেছি? ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। এটা যে সেলফ ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি বলেছি? দুটো কয়েল যদি কাছাকাছি থাকে, ধরো এই যে দুটো কয়েলাকে আমি রেখেছি, এই কয়েলেতে আমি সাপ্লাই দিয়েছি। তো এই কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয়েছে, এই ফ্লাক্সটা ওই অপর কয়েলকে, অন্য কয়েলকে কাট করেছে, যার জন্য এটাতে একটা সেকেন্ড কয়েলে, এইটা সেকেন্ড কয়েল, এটা 1 নম্বর কয়েল, সেকেন্ড কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হবে। ঠিক আছে? তো ওই ইএমএফ ইনডিউসডের ভ্যালুটা কী করে বের করব? ই ইজ ইকুয়াল টু এম ডিআই ডিটি। সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এল ডিআই ডিটি, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এম ডিআই ডিটি। এই এমটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশাঙ্ক। আচ্ছা, এলটাকে কি বলেছিলাম? এলটাকে বলেছিলাম শুধু আবেশাঙ্ক। ঠিক আছে? তো এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, ইংরাজিতে বলে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, আর এমটাকে বলে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো আমাদের কি বলেছে কোশ্চেনটা দেখি। তার আগে সূত্রটা লিখে দিই। ই ইজ ইকুয়াল টু এম ডিআই ডিটি। আচ্ছা, পারস্পরিক আবেশাঙ্ক বলে দিয়েছে, মানে এম এর ভ্যালু 0.1 হেনরি। টাইম বলে দিয়েছে, মানে ডিটিটা কি হচ্ছে 0 থেকে 0.2 সেকেন্ড, মানে ফারাকটা, টাইমের যে ফারাকটা সেটা হচ্ছে 0.02 সেকেন্ড। আচ্ছা, ডিআই কারেন্টের চেঞ্জটা কি হচ্ছে 0 থেকে 20 অ্যাম্পিয়ার, মানে কত চেঞ্জ হচ্ছে? 20 - 0 মানে 20 অ্যাম্পিয়ার। আমাকে কী বের করতে হবে? তড়িৎচালক বল। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 0.1, ডিআই মানে হচ্ছে 20, ডিটি মানে হচ্ছে 0.02, তাই তো? আমি যদি এই দশমিকটা তুলি তাহলে নিচে তোলায় আসবে 10, এই দশমিকটা তুললে ওপরে যাবে 100, এই 10 10 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে থাকছে আমার 100। অপশান এ 100 ভোল্ট হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? 2 হেনরি আবেশাঙ্কের একটি কুণ্ডলী, আবেশাঙ্ক মানে হচ্ছে, আবেশাঙ্ককে ইংরেজিতে বলে ইন্ডাকটেন্স। ঠিক আছে? মানে এল ইজ ইকুয়াল টু 2 হেনরি।
এবং 10 ওহম রোধের একটি রোধক শ্রেণী সমবায়ে 5 ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হলো, প্রবাহ মাত্রার পরিবর্তনের হার কত হবে? আর ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, রোধককে কি বলেছে, 10 ওহম রোধের একটি রোধককে শ্রেণী সমবায়ে 5 ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো। মানে কি বলছে, ধরো এই একটা 5 ভোল্ট ব্যাটারি রয়েছে, এই 5 ভোল্ট ব্যাটারির সাথে একটা 10 ওহম রেজিস্ট্যান্স আর একটা 2 হেনরির ইন্ডাকট্যান্স আমি অ্যাড করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে 5 ভোল্ট। তো বলছে প্রবাহ মাত্রার পরিবর্তনের হার কত হবে। ঠিক আছে, মানে এই যে কারেন্টটা যাবে এর আমাকে বের করতে হবে ডিআইডিটি ইকুয়াল টু কত। ঠিক আছে, তো আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু, আমরা জানি ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, আমরা এখান থেকে বের করে নিতে পারি, তাই তো। ই এর ভ্যালু কত? 5। এই ই মানে কত? এই ই মানে কি, ই মানে হচ্ছে এই যে ইন্ডাকট্যান্সটা, এই ইন্ডাকট্যান্সে কত পরিমাণ ভোল্টে, এই কত পরিমাণ ইএমএফ ইনডিউসড হচ্ছে, ইনডিউসড ইএমএফের ভ্যালুটা। তো আমি ধরে নিচ্ছি 5 ভোল্ট, এই যে 5 ভোল্টটা, এই 5 ভোল্টটা গিয়ে ওখানে ইএমএফটা ইনডিউসড হবে। ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টর হচ্ছে এনার্জি স্টোর করে রাখে। ঠিক আছে, ইন্ডাক্টর যদি এনার্জি স্টোর করে রাখে, আমি ধরলাম 5 ভোল্টের একটা এনার্জি স্টোর করে রেখেছে, তাহলে 5 ইকুয়াল টু L2 ডিআই বাই ডিটি। তাহলে কি আসছে, ডিআই বাই ডিটি ইকুয়াল টু কত আসছে, 5/2, মানে কত আসছে অ্যান্সার 2.5, অপশান ডি, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানটা বুঝবে, এখানে আমি 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এই 5 ভোল্ট সাপ্লাইটা যখন দিয়েছি, এই সাপ্লাইটা ইন্ডাক্টর হচ্ছে একটা স্টোরিং এলিমেন্ট, ইন্ডাক্টর ক্যাপাসিটার হচ্ছে স্টোরিং এলিমেন্ট। তো আমি ধরে নিলাম 5 ভোল্টের একটা ব্যাটারি যে এনার্জি, সেটা এই ইন্ডাক্টরের মধ্যে আমার এখানে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই তখন আমি ওই ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি, এই সূত্রটা ধরে আমি এখান থেকে ডিআইডিটির ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 600 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীর সাবেশাঙ্ক 108 মিলি হেনরি, তাহলে 500 বা 500 পাক বিশিষ্ট অপর একটি একই ধরনের কুণ্ডলীর আবেশাঙ্ক কত হবে। আচ্ছা, তো সাবেশাঙ্ক মানে কি, এল। ঠিক আছে, মানে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। এই সাবেশাঙ্কটা পাকের উপরে বা নাম্বার অফ টার্নসের উপর কীরকম ডিপেন্ডেন্ট না, নাম্বার অফ টার্ন যদি এন হয়, এন স্কোয়ারভাবে ডিপেন্ডেন্ট করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এল এর সূত্র হচ্ছে এল ইকুয়াল টু মিউ এন স্কোয়ার এ বাই এল। ঠিক আছে, তো এখান থেকে আমি বলতে পারি এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, তাই তো। তাহলে আমি যেখান থেকে কীভাবে বের করতে পারি, L1 বাই L2 N1 বাই N2 হোল স্কোয়ার, এটা N2। আমাকে বের করতে হবে L2টা, L1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু হচ্ছে 108, আমাকে বের করতে হবে L2। N1 হচ্ছে আমার 600, এটা হচ্ছে 500, N2টা, এটা স্কোয়ার, তাহলে এটা কাটলে আসবে 6, এটা আসবে 5, তাহলে L2 আসবে 108 ইন্টু 25/36। ঠিক আছে, এবার এটা যদি তোমরা কাটাকাটি করো, এটা কেটে যাবে 3, তাহলে আসবে 75 মিলি হেনরি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা এই রিলেশনটা জাস্ট মনে রেখো, এল পাক নাম্বার অফ টার্নসের সঙ্গে কীরকম রিলেশন থাকে, এল এন স্কোয়ারের সাথে সমানুপাতিকভাবে থাকে। নেক্সট কোশ্চেন, একটা ঋজু পরিবাহী সাবেশাঙ্ক কত, 0, অসীম, খুব কম, খুব বেশি। একটা ঋজু পরিবাহীর সাবেশাঙ্ক 0, এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো আবেশ কুণ্ডলীতে সঞ্চিত স্থিতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি নাকি তড়িৎ চুম্বক শক্তি। একটা কয়েলে যে আমার এনার্জিটা এখানে স্টোর থাকে, ঠিক আছে, সেই এনার্জিটা কী রকম এনার্জি, যান্ত্রিক এনার্জি না চৌম্বক এনার্জি না তড়িৎ শক্তি না তড়িৎ চুম্বক। অপশান, আচ্ছা এখানে অপশানটা একটু চেঞ্জ হয়ে গেছে, বিসিটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিও, অ্যান্সার হবে চৌম্বক শক্তি। নেক্সট কোশ্চেন, এ কী করে, তড়িৎটাকে ইন্ডাক্টর কী করে, ইন্ডাক্টরের মধ্যে সাপ্লাইটা দিলে তড়িৎ শক্তিটাকে নিয়ে নেয় ও চৌম্বক শক্তিতে স্টোর করে রাখে। ঠিক আছে,
ম্যাগনেটিক এনার্জিতে এনার্জিটাকে স্টোর করে রাখে নিজের মধ্যে। নেক্সট কোশ্চেন কী বলেছে, বলবিদ্যায় ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। তড়িৎ গতিবিদ্যায় ভরবেগের তুল্য রাশি। তুল্য রাশি মানে এটাকে ইংরেজিতে বলে অ্যানালগাস। তোমরা এই টার্মগুলো মনে রেখো, কারণ সুপারভাইজারের কোশ্চেনটা ইংলিশে থাকবে, তো সেখানে ইংলিশে এই যে তুল্য রাশি এটাকে বলবে অ্যানালগাস লেখা থাকবে, তখন তোমরা ঘাবড়ে যেও না। আচ্ছা, তো আমরা বলবিদ্যায় বা ইয়েতে কী দেখেছি যে যদি ভরবেগ মানে কি, এমটা হচ্ছে মাস আর এটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। তো এদের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা কী হয় সেটাকে আমি বলি হাফ এম ভি স্কোয়ার, তাই তো। আর তড়িৎ গতিবিদ্যায় এখানে শক্তিটা কোথায় সঞ্চিত হয়, এটা যে কাইনেটিক এনার্জি হলো, আচ্ছা আমাদের যে এই তড়িৎ গতিবিদ্যায় যে আমার ভরবেগ রয়েছে, মানে এখানে আমার এনার্জি কোথায় স্টোর হয়, ইন্ডাক্টরে। তো ইন্ডাক্টরে যে এনার্জিটা স্টোর হয় সেটার সূত্র হচ্ছে হাফ এল আই স্কোয়ার। তাহলে তোমরা যদি এই দুটো টার্মকে দেখো একসাথে পর্যবেক্ষণ করো, তাহলে দেখো এম প্রপোর্শনাল টু আসবে তোমার এল আর ভি প্রপোর্শনাল টু আসছে আই। তার মানে অপশান ডি, এল ইন্টু, এটা ওয়ান নয় এটা আই, হ্যাঁ, এল ইন্টু আই, এটা হচ্ছে এম ভি এর অ্যানালগাস। নেক্সট কোশ্চেন, চোখ ব্যবহার করায় শুধুমাত্র এসি বর্তনীতে, ডিসি বর্তনীতে এসি ডিসি উভয়ে কোনোটিই নয়। এসি বর্তনীতে, এসি সার্কিটে চোখ ব্যবহার করায়। চোখ মানে ওখানে একটা থাকে ইন্ডাক্টার, ঠিক আছে। এই ইন্ডাক্টারটার সেলফ মানে সাবেশাঙ্ক যেটা, মানে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্সটা খুব বেশি থাকে, ঠিক আছে, এটা অনেক বেশি থাকে, হাই থাকে। আর রেজিস্ট্যান্সটা থাকে খুব কম, এটা তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এল ইকুয়াল টু 2 মিলি হেনরি সাবেশাঙ্কের, মানে সাবেশাঙ্ক মানে কি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স কোনো কুণ্ডলিতে টি সময়ে প্রবাহমাত্রা আই ইকুয়াল টু টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, কতক্ষণ পর তড়িৎচালক বল শূন্য হবে, তাই তো। তো আমরা কি দেখেছি, ই ইজ ইকুয়াল টু এল ডিআইডিটি। আচ্ছা, এখানে আই কত, আমি যদি এটাকে ডেরিভেটিভটা বসাই, ডিডিটি অফ টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। আচ্ছা, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউ ভি এর যদি ডেরিভেটিভ করি কি হয়, আমার এলটা এখানে যেমন ছিল রয়ে গেল। প্রথম পার্টে ই টি, টি স্কোয়ারে যদি ডেরিভেটিভ করি 2t, এটা হবে প্লাস, আচ্ছা এটা প্লাস, এরপর আমি টি স্কোয়ারটা যেমন ছিল রেখে দিলাম। এরপর ই টু দি পাওয়ার মাইনাস টি এর আমি ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস টি এর জন্য এখানে একটা মাইনাস আসবে, মানে এই চিহ্নটা মাইনাস হবে, ঠিক আছে। তো দেখো আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস টিটা কমন নিই, ই টু দি পাওয়ার মাইনাস টি 2t মাইনাস টি স্কোয়ার, কী বলেছে, আমার তড়িৎচালক বল মানে ই এর ভ্যালুটা 0 হবে কখন, টি কত হলে ই এর ভ্যালু 0 হবে। তাহলে আমি কী করবো, এটা ইকুয়াল টু 0 করে দেবো, দেখা যাক কী আসে। মানে আমি কী করেছি, এল ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু 2t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0, মানে কি আসছে 2t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমি টি এর ভ্যালু কত পাচ্ছি, টি এর ভ্যালু পাচ্ছি 0 বা 2, মানে যখন আমার টাইমটা 0 তখন আমি ইএমএফ 0 পাবো, আর যখন 2 সেকেন্ড হবে তখন আমি ইএমএফটা আবার 0 পাবো। তার মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে, 100 পাকের একটি কুণ্ডলিতে 5 মিলি অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পাঠালে 10 টু দি পাওয়ার -5 ওয়েবার চৌম্বক প্রবাহের সৃষ্টি হয়। কুণ্ডলীর সাবেশ গুণাঙ্ক কত, সাবেশ গুণাঙ্ক মানে এল, তাই তো। তো আমার কি দেওয়া রয়েছে, নাম্বার অফ টার্নস দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে, ফাই দেওয়া রয়েছে, মানে ওয়েবার। আমরা আরেকটা রিলেশন দেখে নিই, ফাই ইকুয়াল টু হয় এন এল আই, এই একটা রিলেশন, এটা তোমরা খুব মনে রেখো। মানে ফ্লাক্স ইকুয়াল টু নাম্বার অফ টার্নস ইন্টু ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট।
তো আমরা এখান থেকে ইজিলি এল এর ভ্যালুটা আমরা বের করতে পারবো, সাবেস গুণাঙ্ক মানে এল। তাহলে এল ইজ ইকুয়াল টু কত আসছে, এন আই, উপরে থাকছে ফাই, ফাইয়ের ভ্যালু হচ্ছে 10⁻⁻5, নিচে কত আসছে, এন মানে 100, আই মানে 5। এটা তোমরা যদি কাটাকাটি করো তাহলে দেখবে আসবে 0.02 মিলি হেনরি। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, L1 এবং L2 সাবেশাঙ্কের দুটি কুণ্ডলীকে খুব কাছাকাছি রাখা হলে তাদের মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক কত হবে? অপশান এ √L1 অ্যান্ড L2। মানে ধরো এ একটা ইন্ডাক্টর আর এ একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। এই L1 L2কে যদি আমি খুব কাছাকাছি রাখি তাহলে এদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা হবে এম মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা হয়ে যাবে ইকুয়াল টু L1 √L1 ইন্টু L2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এল সাবেশাঙ্কের কোনো বিশুদ্ধ আবেশকুণ্ডলীর শক্তি অপচয়ের গড় পরিমাণ কত? শক্তি অপচয়ের গড় পরিমাণ হচ্ছে 0। বিশুদ্ধ মানে একটা আইডিয়াল, আমি যদি একটা আইডিয়াল ইন্ডাক্টর নিই বা ইন্ডাকট্যান্স নিই, তো সেখানে যে আমার এনার্জিটা ওয়েস্ট হবে সেটার পরিমাণ হচ্ছে 0। আচ্ছা, তো একটা ইন্ডাক্টর কত এনার্জি স্টোর করে রাখে, সেটা সূত্র হচ্ছে ½ L I²। ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট কোশ্চেন, ঘূর্ণিপ্রবাহের সৃষ্টি হয় কখন? ঘূর্ণিপ্রবাহ মানে ইংরেজিতে এটাকে বলে এডি কারেন্ট। ঠিক আছে, এডি কারেন্ট কখন হয় না, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা পরিবাহীকে বা একটা মেটালিক জিনিসকে আমি এখানে রেখে দিই, একটা ধরো চৌম্বক ক্ষেত্র রয়েছে, তো এখানে আমি একটা কোনো মেটালিক পদার্থকে এই রেক্টেঙ্গেল টাইপের আমি এখানে রেখে দিলাম। তো এই চৌম্বক ক্ষেত্রটার জন্য এর মধ্যে একটা ইএমএফ ইন্ডিউসড হবে, সেটা তো ঠিক আছে। ওই ইএমএফ ইন্ডিউসটার জন্য কারেন্ট তো এমনি ফ্লো হবেই, প্লাস এই যে ইয়েটা রয়েছে পদার্থটা, মেটেরিয়ালসটা, এর মধ্যে একটা এইভাবে গোলভাবে একটা কারেন্ট ফ্লো হতে থাকবে, যেটাকে বলে এডি কারেন্ট। মানে এই এডি কারেন্ট বা ঘূর্ণি কথাটা এসেছে, যেমন তোমরা নদী বা সমুদ্রতে দেখেছো যে জলের ঘূর্ণি দেখেছো, ওখান থেকেই এই ঘূর্ণির কথাটা আসছে। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে এই এডি কারেন্টটা একটা ম্যাগনেটিক মেটালসের মধ্য দিয়ে এই এডি কারেন্টটা ফ্লো করে নিজের মধ্যেই, এটাকে বলে ঘূর্ণি প্রবাহ। তো এটা কখন সৃষ্টি হয়? অপশান এ কি বলেছে, একটা ধাতব পদার্থ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয়, একটা ধাতব পদার্থ স্থির চৌম্বক ক্ষেত্রে রাখলে পরিবাহী কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, একটা পরিবাহী কুণ্ডলীর মধ্যে তড়িৎ পাঠানো হয়। অপশান এ মানে একটা ধাতব পদার্থ যদি আমি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখি তখন আমার এডি কারেন্ট হবে। কেন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হবে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হলেই ম্যাগনেটিক ফ্লাক্সটা ভ্যারি করবে, যার জন্য এখানে এই যে মেটেরিয়ালসটা রাখলাম রেক্টেঙ্গেল টাইপের, এটাতে ইএমএফ ইন্ডিউসড হবে, যার জন্য এখানে একটা এডি কারেন্ট প্রডিউস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এল আবেশাঙ্কের দুটি আবেশকুণ্ডলী শ্রেণী সমবায়ে যোগ করে খুব কাছাকাছি রাখা হলো যাতে তাদের পাক ঠিক বিপরীত দিকে থাকে, তাদের তুল্য আবেশাঙ্ক কত হবে? আচ্ছা, আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি দেখেছি, যদি দুটো আর রেজিস্ট্যান্স শ্রেণী সমবায়ে থাকে এইভাবে আরও থাকলে তাহলে কি হয়, এদের এটা হয় 2R। আর এখানে বলেছে কুণ্ডলী দুটির পাকগুলি ঠিক বিপরীত দিকে রয়েছে, মানে ধরো একটা টার্নস এইভাবে আছে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে যোগ করে খুব কাছাকাছি রাখা হলো যাতে তাদের পাক ঠিক বিপরীত দিকে থাকে, মানে এর পাকটা এইরকমভাবে রইল। ঠিক আছে, তাহলে এদের মধ্যে তুল্য আবেশাঙ্ক কত হবে? আমরা দেখেছি ধরো দুটো রেজিস্ট্যান্স যদি আমরা শ্রেণীতে যোগ করি আর, ঠিক আছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হয়? 2R শ্রেণীতে। সিমিলারলি ধরো আমি যদি দুটো ইন্ডাক্টর এইভাবে যোগ করি তাহলে শ্রেণীতে করি, তাহলে এদের
ইয়ে কত হবে, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স 2L। আচ্ছা, দুটো ইন্ডাকটেন্স যদি সমান্তরালে থাকে এইভাবে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে, ধরো দুটোরই ভ্যালু L, তাহলে হয়ে যাবে L/2। ঠিক আছে, রেজিস্ট্যান্সের জন্য R/2 হয়ে যায় যদি একই ভ্যালু দুটো আর যদি সমান্তরালে থাকে। তো এখানে কিন্তু কোশ্চেনটা অন্য বলেছে, এখানে কোশ্চেনটা দেখো, এখানে বলেছে যে পরস্পর একটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, দুটো দুটো ইন্ডাকট্যান্স শ্রেণী সমবায়ে যুক্ত আছে, কিন্তু এদের পাকটা ঠিক বিপরীত দিকে থাকবে। ঠিক আছে, পাকটা বিপরীত দিকে কীরকম, ধরো এটা এই রকম আসলো, দিয়ে তারপরেরটা এই রকম। ঠিক আছে, তাহলে এদের তুল্য আবেশাঙ্ক কত হবে, এদের তুল্য আবেশাঙ্ক হবে 0। কেন, কারণ ধরো এই যে এখানে যদি আমি একটা সাপ্লাই দিই, এর যেই ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট করবে, আবেশ এই যে ইন্ডাকশানটা ক্রিয়েট হবে, আর এই যে ইন্ডাকশানটা ক্রিয়েট হবে, মানে ওর যদি পজিটিভ পার্ট এই দিকটা হয়, এর পজিটিভ পার্ট হচ্ছে এই দিকটা, দুটো বিপরীত দিক, মানে দুজন দুজনকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তো সেই জন্য এদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্সটা হয়ে যাবে 0। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো এরপর আমরা ট্রান্সফরমারের ওপরে কিছু কোশ্চেন আলোচনা করে নেব, এবং তার আগে ট্রান্সফরমারের থিওরিটা একটু বেসিক পার্টটা একটু আমরা আগে দেখে নিই। আচ্ছা, ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা তোমার ভোল্টেজের লেভেলকে বাড়াতে পারে বা কমাতে পারে। মানে ব্যাপারটা কি, ধরো তোমার কাছে রয়েছে 220 ভোল্ট, তুমি এটাকে এই ভোল্টেজটাকে বাড়াতে চাইছো, সাপোজ ধরো তুমি এটা করতে চাইছো 400 ভোল্ট, তো এই 220 ভোল্ট থেকে 400 ভোল্টে করার জন্য আমি কি ইউজ করব, ট্রান্সফরমার। ঠিক আছে, আবার ধরো তোমার কাছে রয়েছে 220 ভোল্ট, কিন্তু তুমি চাইছো 100 ভোল্ট। ঠিক আছে, তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 100 ভোল্ট, তো এই ভোল্টেজটাকে কমানোর জন্যও আমরা ইউজ করব ট্রান্সফরমার। মানে ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজের লেভেলটাকে বাড়ানো বা কমানো, যেমন আমাদের রিকোয়ারমেন্ট হবে। যদি আমরা ভোল্টেজ বাড়াতে চাই তখন আমরা এক ধরনের ট্রান্সফরমার ইউজ করব, যখন ভোল্টেজ কমাতে চাই তখন আরেক ধরনের ট্রান্সফরমার ইউজ করব। তো জেনারেলি যখন আমরা ভোল্টেজ বাড়াতে চাই, মানে ধরো এই 220 থেকে 400 ভোল্ট করতে চাই, তখন আমরা যেই ট্রান্সফরমারটা ইউজ করি তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, আর যদি আমরা 220 ভোল্ট থেকে 110 ভোল্ট করতে চাই, মানে আমরা ভোল্টেজের লেভেলটাকে কমাতে চাই, তখন আমরা ইউজ করব স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আমরা এরপর দেখে নেব এই কীভাবে স্টেপ আপ, কীভাবে ট্রান্সফরমার ভোল্টেজটাকে বাড়ায় বা কীভাবে ভোল্টেজটাকে কমায়। তো আমরা একটু ট্রান্সফরমারের বেসিক পার্টটা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এর আগে কি বলেছি, যে ধরো একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে, তো তার মধ্যে যদি আমি একটা কন্ডাক্টর বা পরিবাহী কুণ্ডলীকে রেখে যদি আমি এটাকে যদি আমি রোটেশন করাই, এই যে কুণ্ডলীটা রয়েছে এই কুণ্ডলীটাকে যদি আমি ঘোরাই, তাহলে কী হবে, এই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। কেন ইএমএফ ইনডিউসড হবে, কারণ এই কন্ডাক্টরটা যখন ঘুরছে বা রোটেট করছে, তখন সেখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করছে, মানে যখনই কন্ডাক্টরটা ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডটা ওই কন্ডাক্টরকে কাট করছে, ওই কাট করার জন্য ম্যাগনেটিক যে ফিল্ড বা ফ্লাক্সটার ওটা ভ্যারিয়েশন আসছে, ওই ভ্যারিয়েশনের জন্য ওখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। তো আবার আরেকটা কীভাবে করা যায়, ধরো আমি যদি কন্ডাক্টরটাকে না ঘোরাতে চাই, এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, মানে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, আমি এখানে একটা কন্ডাক্টর রেখে দিলাম, এরপর আমি চাইছি যে কন্ডাক্টরটাকে আমি ঘোরাবো না, কিন্তু তার মধ্যে আবার ইএমএফ ইনডিউসড হতে হবে, তখন কী হবে, তখন আমাকে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি পাঠিয়েছি এই ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ভ্যারি করাতে হবে। মানে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি আমার ভ্যারি করে, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে আবার ইএমএফ ইনডিউসড হবে। তাহলে প্রথম ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে যে ইএমএফটা ইনডিউসড হলো এটাকে বলে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। আর সেকেন্ড কেসে যখন আমি ফ্লাক্সটাকে ভ্যারি করাচ্ছি তখন, আর কন্ডাক্টরটা আমার ফিক্সড রয়েছে, তখন এটাকে বলে স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, তো আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে কোন ইএমএফ ইনডিউস করা হয়, এই স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, আমরা ট্রান্সফরমারের সার্কিটটা একটু যদি দেখে নিই তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ট্রান্সফরমারে দুটো কয়েল থাকে, ধরো এ একটা কয়েল আর এ একটা কয়েল।
এই দুটো কয়েলকে একটা কোরের উপরে জোড়ানো থাকে, ঠিক আছে। এই কোরটা জেনারেলি সিলিকন স্টিলের তৈরি হয়, ঠিক আছে। এই সিলিকন স্টিলের একটা কোর থাকে, তার উপরে এই দুটো কয়েলকে জোড়ানো থাকে। আমি একদম তোমাদের বেসিক পার্টটা বলছি ট্রান্সফরমারের, যেটা তোমাদের পরীক্ষার জন্য দরকার। বেশি অ্যাডভান্স কিছু আমি আলোচনা করছি না, ঠিক আছে। তো আমরা কি করি, ধরো এই পার্টটাকে আমি নাম দিচ্ছি প্রাইমারি, এই পার্টটাকে নাম দিচ্ছি আমি সেকেন্ডারি। বাংলায় এটাকে বলে মুখ্য কুণ্ডলী আর এটাকে বলে গৌণ কুণ্ডলী। তো ধরো আমি প্রাইমারি সাইডে আমি একটা সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। এটাকে ধরে নিচ্ছি আমি পি। এই যে এখানে সাপ্লাইটা দেব, এই সাপ্লাইটা অলওয়েজ এসি হবে, কারণ ট্রান্সফরমার এসি ছাড়া কাজ করে না, ট্রান্সফরমার ডিসিতে ওয়ার্ক করে না, ঠিক আছে। তো কেন সেটা তোমরা পরে বুঝতে পেরে যাবে। এই আমি এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই ভিপি দিলাম, তো এর জন্য এই সার্কিটে একটা কারেন্ট যাবে, ধরে নিলাম আমি আইপি, মানে প্রাইমারি সাইডের কারেন্ট। এরপর দেখো এই কয়েলটাতে, ফার্স্ট কয়েলটাতে এই সাপ্লাইয়ের জন্য একটা ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই ফ্লাক্সটা, এই যে ফ্লাক্সটা হবে, এই ফ্লাক্সটা এইরকম করে আবার এই সেকেন্ড যে কয়েলটা রয়েছে এটাকে কাট করবে, ঠিক আছে। তাহলে এই সেকেন্ড কয়েলে কাট করলে কি হবে, এই সেকেন্ড কয়েলে একটা ইএমএফ ইনডিউসড হবে, আমি সেটা ধরে নিচ্ছি E2, ঠিক আছে। আচ্ছা, এই যে E2টা তৈরি হচ্ছে, এই E2টা তৈরি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশানের জন্য। আমরা আগেতেই বলেছি যে মিউচুয়াল ইন্ডাকশানের কীভাবে হবে, যখন একটা কয়েল থেকে আর একটা কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার জন্য ইএমএফ ইনডিউসড হবে, তো সেটাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর ফার্স্ট কয়েলেও একটা ইএমএফ ইনডিউসড হবে, যেটাকে বলছি E1, তো এটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স ইএমএফ, মানে এটা সেলফ ইন্ডাকটেন্সের জন্য E1টা ইনডিউসড হবে, আর E2টা মিউচুয়াল ইন্ডাকশানের জন্য ইনডিউস হবে। তাহলে আমি যদি এখানে E2 পাই, আমি তো সেকেন্ডারি সাইডে ধরো একটা লোড লাগিয়ে দিলাম। লোড বলতে কি, লোড বলতে আমাদের এই যেগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ফ্যান, লাইট, এসি এটসেট্রা, ঠিক আছে, এই সব জিনিসগুলোকে লোড বলে। তাহলে কি হবে, যখন আমি এখানে একটা লোড লাগিয়ে দিলাম, এখানে একটা কারেন্ট ফ্লো করবে, তো এটাকে আমি ধরে নিচ্ছি আইএস। তাহলে আইএসটা যখন যাবে এই লোডের মধ্য দিয়ে, তখন এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটাকে আমরা ধরে নিলাম ভিএস, ঠিক আছে। তোমাদের ট্রান্সফরমার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো কিছু সূত্রের ওপরে আসে বেসিক্যালি, তো আমি সেই সূত্রগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই সূত্রগুলো এখানে লিখে দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, পরে তোমাদের কাজে লাগবে। তো কি, আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রাইমারি সাইডে টার্নস রয়েছে, এই যে কয়েলের যে টার্নটা রয়েছে এটাকে ধরে নিচ্ছি N1, আর সেকেন্ডারি সাইডে যে টার্নটা রয়েছে তা এটাকে বলছি N2। আচ্ছা, তো এখন এই N2/N1 এটাকে বলে তোমার টার্নস রেশিও, ঠিক আছে। এবার এখানে কিছু রিলেশন আছে, দেখো N2/N1 ইকুয়াল টু V2/V1 ইকুয়াল টু I1/I2, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে অনেক তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা হচ্ছে সাপ্লাই সাইড আর সেকেন্ডারি সাইডটা হচ্ছে লোড সাইড। ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার মানে ভিপি ইন্টু আইপি, এটা হচ্ছে ইনপুট পাওয়ার, আর সেকেন্ডারি পাওয়ার কি ভিএস আইএস, এই দুটো অলওয়েজ সমান হবে, মানে পাওয়ারের কোনো রকম চেঞ্জ হবে না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ট্রান্সফরমারের পাওয়ার চেঞ্জ হবে না। ইনপুট সাইডেও যা পাওয়ার থাকবে, আউটপুট সাইডেও সেম পাওয়ার থাকবে। ট্রান্সফরমারের ভোল্টেজটা ভেরিয়েশন হতে পারে, ধরো আমি ভিপি আমার সাপোজ 200 ভোল্ট, আমার এখানে ভিএস আসতে পারে 100 ভোল্ট। যদি আমি স্টেপ ডাউন ইউজ করি, যদি আমি স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করি, তাহলে আসতে পারে 200 থেকে হয়তো 400 ভোল্ট আসতে পারে, যেমন আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেই রকম, ঠিক আছে।
এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, কারণ আমি এটা এরপর মুছে দিয়ে আবার একটু অন্য কিছু দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমরা যেহেতু এখানে এসি সাপ্লাই দিয়েছি প্রাইমারি সাইডে, তার মানে অবশ্যই এখানে একটা ফ্রিকোয়েন্সি রয়েছে এসি সাইডের। ট্রান্সফরমারের কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো রকম চেঞ্জ হয় না আউটপুটে। ধরো এখানে আমি 50 হার্টজ আমার ফ্রিকোয়েন্সি রয়েছে, আউটপুটে যেই ভ্যালুটা আসবে, ধরো যেই সেকেন্ডারি কারেন্টের ভ্যালু বা ভোল্টেজের যে ভ্যালুটা আসবে, এখানেও ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ থাকবে। তাহলে কী হলো, ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, পাওয়ারের কোনো রকম চেঞ্জ হবে না, মানে ইনপুট পাওয়ার যা থাকবে আউটপুট পাওয়ারও তাই হবে, ইনপুটের ফ্রিকোয়েন্সি যা থাকবে আউটপুটের ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। ঠিক আছে, শুধু চেঞ্জ হতে পারে ভোল্টেজের বা কারেন্টের। সেটা দেখে নিই কেমন করে হয়। এটা মুছে দিলাম। আমরা কি দেখেছি, N2/N1 ইকুয়াল টু V2/V1, তাই তো? আমি একটা জিনিস আগে বলতে ভুলে গেছি, V1 মানে হচ্ছে ভিপি মানে প্রাইমারি সাইডের ভোল্টেজ, আর V2 মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ভিএস। হ্যাঁ, এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। আচ্ছা, এরপর ধরো আমার V1 মানে প্রাইমারি সাইডে আমি সাপ্লাই দিচ্ছি, সাপোজ বলছি 100 ভোল্ট। আমি এটাকে স্টেপ আপ করতে চাইছি, আমি V2 মানে আউটপুটে পেতে চাইছি 200 ভোল্ট। হ্যাঁ, তো আমি কীভাবে পাবো? আমার যখন আউটপুটে ভোল্টেজ বেশি লাগবে, তখন আমার সেকেন্ডারি সাইডে V2 মানে কি, V2টা তো সেকেন্ডারি সাইড, তখন সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস, মানে সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস কি N2টা আমি বাড়িয়ে দেব। যদি আমার পাক সংখ্যা N2 প্রথমে ছিল হয়তো 20, সেটাকে আমি বাড়িয়ে 30 বা 40 করে দেবো আমার স্টেপ আপ করার জন্য। বুঝতে পেরেছো? যদি ধরো V1 ঠিক আছে আমার ছিল 100 ভোল্ট, আমি ওটাকে স্টেপ ডাউন করতে চাইছি, স্টেপ ডাউন করে আমি পেতে চাইছি 50 ভোল্ট। তখন আমি কি করব? তখন আমি সেকেন্ডারি সাইডের যে কয়েলটা রয়েছে ওর পাক সংখ্যাটাকে আমি কমিয়ে দেবো, তাহলে আমি 50 ভোল্ট পেয়ে যাব। তো এর একটা অবশ্যই একটা ক্যালকুলেশন রয়েছে, যে আমি যেমন খুশি করে কমাতে বা বাড়াতে পারি না। সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা নাম্বার অফ টার্নসটা কমাবো বাড়াবো। তো সেটা কীভাবে আসবে? সেটা হচ্ছে এখান থেকে আসবে, এই ইকুয়েশান থেকে, N2/N1 ইকুয়াল টু V2/V1। কী করে আসবে? ধরো আমি দেখিয়ে দিচ্ছি। কি বলেছি? N2/N1 ইকুয়াল টু V2/V1। ধরো আমি কী বলেছি, V1 আমার আছে 100 ভোল্ট, আমি V2তে চাইছি 200। ঠিক আছে, তো আমি এখানে V2 করে দিলাম 200, V1 করে দিলাম 100। N1 মানে হচ্ছে প্রাইমারি সাইডের, প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা, যেটা আমরা অলরেডি জানা, যেটা আমাদের অলরেডি জানা। ধরো আমি এটা করে নিলাম 10, তাহলে আমি N2টা কত, আমি এই 10টা এমনি অ্যাজাম করে ধরলাম, তাহলে এখান থেকে আমি একটা N2-র ভ্যালু পেয়ে যাব। দেখো N2-র ভ্যালুটা আমি কি বলেছি, N1 ছিল আমার 10, তাই তো? দেখো N2-র ভ্যালুটা কত আসে, কেটে গেল, তাহলে N2 আসলো 20। মানে কি, যখন স্টেপ আপ হবে, স্টেপ আপের ক্ষেত্রে N2 অলওয়েজ গ্রেটার দ্যান N1, মানে সেকেন্ডারি সাইডের টার্ন নাম্বার প্রাইমারির থেকে বেশি হবে আপের ক্ষেত্রে। ঠিক আছে, আবার যখন স্টেপ ডাউন হবে, তখন সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নস প্রাইমারি সাইডের থেকে কম হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা বুঝে নাও, এটা থেকে এমসিকিউ আসতেই পারে। যে ধরো আমার ইনপুটে রয়েছে 100 ভোল্ট, আমি আউটপুটে পেতে চাইছি 50 ভোল্ট, তাহলে আমি সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্নসটা কমাবো না বাড়াবো? যেহেতু আমার ভোল্টেজ কমে যাচ্ছে, স্টেপ ডাউন হচ্ছে, তখন আমরা নাম্বার অফ টার্নসটা কমাবো সেকেন্ডারি সাইডের। ঠিক আছে, আমরা কি দেখেছি, N2/N1 ইকুয়াল টু V2/V1 ইকুয়াল টু I1/I2। দেখো আমরা এখান থেকে আয়ের ভ্যালুটাও বের করতে পারি। I1 মানে হচ্ছে আইপিটা, মানে প্রাইমারি সাইডের কারেন্ট, I2 মানে হচ্ছে সেকেন্ডারি সাইডের কারেন্ট। ঠিক আছে, আমি আইপিটাকে I1 দিয়ে লিখেছি, এখানে আইএসটাকে I2 দিয়ে লিখেছি, অন্য কিছু না। তোমরা আইপি দিয়ে চাইলেও লিখতে পারো, আইএস দিয়ে চাইলেও লিখতে পারো, ব্যাপারটা সেম। তো আমাদের যদি তাহলে নাম্বার অফ টার্নস জানা থাকে, তাহলে আমরা এখান থেকে কারেন্ট বের করতে পারবো প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইডের। আমরা যদি ভোল্টেজ জানা থাকে, তাহলে আমরা এখান থেকে নাম্বার অফ টার্নস বা কারেন্ট যে কোনো বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা।
এফিসিয়েন্সি কী হয়, আউটপুট পাওয়ার পি আউটপুট বাই পি ইনপুট, ঠিক আছে, এটাকে বলে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। তোমরা হয়তো বলবে যে এফিসিয়েন্সি সবসময় 1 হবে, কারণ আমি কি বলেছি যে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সেম, তাই তো। এরপর ওই যে আউটপুট পাওয়ারটা থাকে, ওই আউটপুট পাওয়ারটা, এই আউটপুট পাওয়ারের মধ্যে অনেক কিছু রয়েছে। আমরা যেই পরিমাণ সাপ্লাইটা দিই বা যেই পরিমাণ পাওয়ারটা আমরা সাপ্লাই করি ইনপুটেতে প্রাইমারি সাইডে, তো সেটার পরে ট্রান্সফারের মধ্যে অনেক কিছু লস হয়, যেমন তোমার কোর লস হয়, কপার লস হয়, এগুলো সব তোমাদের দরকার নেই, ঠিক আছে। যার জন্য এফিসিয়েন্সিটা মানে সেইগুলো, ওই লসগুলো প্লাস আউটপুটে যেই পাওয়ারটা পাবো সেইগুলোকে টোটাল করলে যেই পাওয়ারটা আসে সেইটা হচ্ছে ইনপুট পাওয়ারের সমান। কিন্তু আমাদেরকে যখন এফিসিয়েন্সি আমরা মেজার করবো তখন আমরা যে ওই লোডের ওপরে যেই পাওয়ারটা আসে, ধরো আমি সেকেন্ডারি সাইডে একটা লোড অ্যাড করেছিলাম, এখানে আমি বলেছিলাম এটা ভিএস, এখানে এসেছিল আইএস, এই যে আইএস ভিএস আমরা এইটাকে ধরে ক্যালকুলেশন করব, ঠিক আছে। আমরা লসগুলো ক্যালকুলেট এখানে দরকার নেই। তো আমরা দেখে নিই, এবার কোশ্চেনের দিকে যাওয়া যাক, ট্রান্সফর্মারের উপর কেমন কেমন কোশ্চেন আসতে পারে তোমাদের। চলো, ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, ট্রান্সফর্মার ব্যবহার করা হয় একটি নির্দিষ্ট ডিসি বিভব পাওয়ার জন্য, একটি নির্দিষ্ট এসি বিভব পাওয়ার জন্য, ডিসিকে এসিতে রূপান্তরিত করার জন্য, এসিকে ডিসিতে রূপান্তরিত করার জন্য। আমি আগেই বলেছি ট্রান্সফর্মার শুধুমাত্র এসিতে ইউজ করা হয়। অপশান বি, ডিসিতে কেন হয় না, কারণ ডিসি যেহেতু ট্রান্সফর্মার একটা স্ট্যাটিক ডিভাইস, ট্রান্সফর্মারের কোনো পার্ট রোটেট করে না, ঠিক আছে। তো আমরা এই স্ট্যাটিক ডিভাইসের জন্য আমরা এখানে যে সাপ্লাইটা দিই সেটা এসি। এসি কী হয়, এসির যে ভোল্টেজ বা কারেন্টের গ্রাফটা এরকম সাইনোসয়েডাল হয়, যার জন্য এই সাইনোসয়েডাল মানে এটা ভ্যারি করতে থাকে টাইম টু টাইম, পজিটিভিটি বাড়তে থাকে, বাড়তে বাড়তে কমতে জিরোতে আসে, জিরো থেকে কমে আবার নেগেটিভে চলে যায়, মানে এটা টাইমের সঙ্গে সঙ্গে এটা ভ্যারি করছে, যার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার ভ্যারি করে। সুতরাং ম্যাগনেটিক ফ্লাক্সটা ভ্যারি করে বলেই আমার সেকেন্ডারি সাইডে ইএমএফটা ইনডিউসড হয়। ম্যাগনেটিক ফ্লাক্সটা না ভ্যারি করলে আমার সেকেন্ডারি সাইডে ইএমএফ ইনডিউসড হবে না, যার জন্য ট্রান্সফরমারটা আমার কোনো কাজ করবে না। যদি আমরা ডিসি দিই তাহলে ফ্লাক্সটা সেখানে ভ্যারি করবে না, যার জন্য ওখানে কোনো ইএমএফ ইনডিউসড হবে না। ডিসির ক্ষেত্রে কী থাকে, ডিসির ক্ষেত্রে যে ভোল্টেজ বা কারেন্টটা থাকে সেটা এরকম স্ট্রেট লাইন থাকে, মানে আমি 5 ভোল্ট দিলাম তো 5 ভোল্টের গ্রাফটা এরকম হলো। আমি এসির ক্ষেত্রে কী হয়, এসির ক্ষেত্রে এরকম হয় না, 5 ভোল্ট হয় না, ধরো 5 সাইন ওমেগা টি বা কস ওমেগা টি হয়, মানে ব্যাপারটা সাইনোসয়েডাল হয়, যার জন্য ফ্লাক্সটা ভ্যারি করে, ওই জন্য ট্রান্সফরমার এসিতে কাজ করে, ডিসি আর ডিসিতে ফ্লাক্সটা ভ্যারি করে না বলে ট্রান্সফরমার ডিসিতে কাজ করে না, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা অপশন বলেছে ডিসিকে এসিতে রূপান্তরিত করার জন্য। ডিসিকে এসিতে কে রূপান্তরিত করে, এটা মনে রেখো, ডিসিকে এসিতে রূপান্তরিত করে ইনভার্টার, ঠিক আছে। আর এসিকে ডিসিতে কে রূপান্তরিত করে, এটা করে হচ্ছে রেকটিফায়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কি বলেছে, একটি অবরোহী ট্রান্সফরমারে কোন জিনিসের বিবর্ধন ঘটানো হয়। অবরোহী ট্রান্সফরমার মানে কি, স্টেপ ডাউন, তোমরা হয়তো এই টার্মগুলো শুনেছো, স্টেপ ডাউন, স্টেপ আপ। অবরোহী ট্রান্সফরমার মানে স্টেপ ডাউন। তো স্টেপ ডাউনের ক্ষেত্রে কী হয়, ভি2টা মানে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ প্রাইমারি সাইডের ভোল্টেজের থেকে কম হয়, মানে ভি2 লেস দেন ভি1। তো আমি এখান থেকে কী বলতে পারি, ভি2 বাই ভি1 লেস দেন 1, তাই তো। আচ্ছা, আমরা কি বলেছি, ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সেম হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে, মানে আমি কি বলেছি, V1I1 ইকুয়াল টু V2I2। ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটো পাওয়ার সেম, আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার। তো আমি যদি এখান থেকে V2/V1 করি, দেখো আসবে I1I2। তো আমি এই যে এখানে V2/V1 এর জায়গায় I1I2টা বসিয়ে দিচ্ছি, তাহলে কি আসছে, I1/I2 লেস দেন 1। তো আমি এখান থেকে কী বলতে পারি, I1 লেস দেন I2। মানে দেখো সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা কমে যাচ্ছে, এখানে ক্ষেত্রে ভোল্টেজটা কমছে, কিন্তু এখান থেকে দেখো সেকেন্ডারি সাইডের কারেন্টটা প্রাইমারি সাইডের থেকে বেশি, মানে I2 গ্রেটার দেন I1। তাহলে কি হচ্ছে, স্টেপ ডাউনের ক্ষেত্রে ভোল্টেজটা স্টেপ ডাউন হচ্ছে কিন্তু কারেন্টটা বাড়ছে। তাহলে এখানে অপশন হচ্ছে এ, প্রবাহ মাত্রার বিবর্ধন হয়। স্টেপ আপের ক্ষেত্রে কী হবে, স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজটা বাড়বে সেকেন্ডারি সাইডে কিন্তু কারেন্টটা কমবে। আর স্টেপ ডাউনের ক্ষেত্রে ভোল্টেজটা ডাউন হবে মানে কমবে কিন্তু কারেন্টটা বাড়বে সেকেন্ডারি সাইডে, ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখে দিও। নেক্সট কোশ্চেন,
কি বলেছে, ট্রান্সফরমারের মজ্জা গঠনের জন্য নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়। ট্রান্সফরমারের মজ্জা মানে হচ্ছে যেটাকে বলে কোর, ট্রান্সফরমারের কোর। আমরা যেটা বলেছি জেনারেলি সিলিকন স্টিল ইউজ করা হয়। ঠিক আছে, অপশান ডি কাঁচা লোহা। ঠিক আছে, এখন যদিও ইউজ হয় কোর হিসাবে ট্রান্সফরমারের সিআরজিও, যেটার ফুল ফর্ম হচ্ছে কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড। এত কিছু তোমাদের জানতে হবে না, তোমরা জাস্ট এটাই জানো কাঁচা লোহা, বা যদি অপশানে সিলিকন স্টিল কোনো দিন থাকে তাহলে সিলিকন স্টিল অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন, ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুটের মধ্যে নিচের কোনটি অপরিবর্তিত থাকে। আমরা কি জানি, ট্রান্সফরমারের ইনপুট মানে ধরো একটা ট্রান্সফরমার, এই দিকটা ইনপুট সাইড, এই দিকটা আউটপুট সাইড। ট্রান্সফরমারের ইনপুট আর আউটপুটের মধ্যে কোনটা অপরিবর্তিত থাকে, একটা হচ্ছে পাওয়ার, যেটা চেঞ্জ হয় না, আর একটা কি অপরিবর্তিত থাকে, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে অপশান সি। নেক্সট কোশ্চেন, ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলিতে এসি বিভব আবিষ্ট হওয়ার কারণ হলো, মানে আমরা ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইডে যে আমার ইএমএফটা ইনডিউসড হয়, ই2টা, এটা কেন ইনডিউসড হয়, এটা ইনডিউসড হয় পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, স্থির প্রবাহ, ট্রান্সফরমারের মজ্জার গঠন। ঠিক আছে, অপশান বি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। কারণ আমি এখানে এসি সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই মানে এইরকম সাইনোসয়েডাল, এই সাইনোসয়েডালের জন্য এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটাও ভ্যারি করবে, কখনো বাড়বে, কখনো এরকম করে কমবে, এরকম কমবে, আবার কখনো এরকম বাড়বে, যার জন্য এখানে আমার ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য ইএমএফটা ইনডিউসড হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি বলেছে, ট্রান্সফরমারের আউটপুট বিভবের মান নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না। ট্রান্সফরমারের আউটপুট বিভব মানে হচ্ছে V2, মানে সেকেন্ডারি সাইডের আমার ভোল্টেজটা কোন বিষয়ের উপর নির্ভর করে না। আমরা কি একটা ইকুয়েশন দেখেছি, V2/V1 = I1/I2 = N2/N1, এটা দেখে নিই। তাহলে ইনপুট বিভবের ওপর ডিপেন্ড করে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে নাম্বার অফ টার্নস এন আর N2/N1, এটার উপর ডিপেন্ড করছে। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা N2, যেটা ডিপেন্ড করছে, মুখ্য কুণ্ডলী মানে N1 আর N2 হচ্ছে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি সাইড। এসির কম্পাঙ্ক, দেখো এই ইকুয়েশনে কম্পাঙ্কের বা ফ্রিকোয়েন্সির কোনো গল্প নেই, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কি বলেছে, 100% দক্ষতা সম্পন্ন একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 ও 300। ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার এত, 60 ওয়াট, আউটপুট ক্ষমতা কত হবে। আচ্ছা, 100% দক্ষতা সম্পন্ন মানে কি, এফিসিয়েন্সি হচ্ছে 100%। আরেকটা আমরা কি দেখেছি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তো 100% এফিসিয়েন্সি মানে কি, এই ইটার ভ্যালু 1, তাহলে এখানে কি করতে পারি, 1 = P/out/P/in। এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার কত আসবে, P/out = P/in, মানে আমার ইনপুট পাওয়ারটাই আউটপুট পাওয়ার, যেহেতু 100% এফিসিয়েন্ট আমার ট্রান্সফরমারটা, তাহলে ইনপুট পাওয়ার কত, 60 ওয়াট, তাহলে আউটপুট পাওয়ারও কত হবে, 60 ওয়াট। অপশান এ। নেক্সট কোশ্চেন, কী বলেছে, কোনো ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা 140 ও 280। মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারি সাইড, মানে N1 = 140, N2 মানে হচ্ছে 280। ঠিক আছে, মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার, মানে I1 = 4 অ্যাম্পিয়ার। তাহলে গৌণ কুণ্ডলীতে প্রবাহটা কত হবে। আমরা কি একটা ইকুয়েশন জানি, N2/N1 = I1/I2। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই, N2 এর ভ্যালু কত, N2 এর ভ্যালু হচ্ছে 280, N1 এর ভ্যালু কত, 140, = I1 কত, 4, I2 কত বের করতে হবে, তাই তো। তাহলে 0 0 কেটে দিলাম, 14 2 28, 2 2 হয়ে গেল,
2 আর 4 কাটলে 2 আসলো, তাহলে I2 অ্যান্সার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো তোমাদের একটা এখানে কি ছিল 4 অ্যাম্পিয়ার, তোমরা এইটা ইকুয়েশনটা সলভ না করেও বলতে পারতে। কেন? এখানে 4 অ্যাম্পিয়ার আছে, মানে প্রাইমারি সাইডে হচ্ছে আমার 4 অ্যাম্পিয়ার। এখানে টার্নস নাম্বারটা দেখো, প্রাইমারি সাইডে 140, সেকেন্ডারি সাইডে 280, মানে সেকেন্ডারি সাইডে টার্ন নাম্বারটা বেশি। তাহলে ট্রান্সফরমারটা কী ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার। যেহেতু স্টেপ আপ হচ্ছে মানে ভোল্টেজটা বাড়বে। আমি কি বলেছি? স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজটা যখন বাড়বে তখন তার কারেন্টটা কমবে, মানে V2টা বাড়লে I2টা কমবে। এখানে তুমি যদি অপশন দেখো, এখানে 4 অ্যাম্পিয়ার, মানে 4 অ্যাম্পিয়ারের কম কোনটা আছে, অপশানগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে অপশান এতেই হচ্ছে 4 অ্যাম্পিয়ারের কম ভ্যালু দেওয়া রয়েছে, 2 অ্যাম্পিয়ার। বাকি সব এই তিনটে অপশানই 4-এর বেশি বা 4-এর সমান। তো অপশান এই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কি বলেছে? 200 ভোল্ট উৎসের সঙ্গে কোনো অবরোহী ট্রান্সফরমারকে যুক্ত করা হলে তার আউটপুটের প্রবাহমাত্রা হয় 2 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:25। ইনপুট প্রবাহমাত্রা কত? মানে আমার N1/N2 ইকুয়াল টু 1/25। ঠিক আছে, আমার কি বলেছে? আউটপুট প্রবাহ মাত্রা মানে I2 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। আমাকে বের করতে হবে I1টা কত। আমরা কি একটা ইকুয়েশন জানি, N2/N1 ইকুয়াল টু I1/I2। ঠিক আছে, তাহলে এইটা দেওয়া আছে N1/N2, এখানে হচ্ছে N2/N1, তাহলে এটা কত এসে যাবে 25/1, মানে 25। I2 এর ভ্যালু কত? 2 অ্যাম্পিয়ার, ওপরে I1, তাহলে I1 ইকুয়াল টু কত আসবে? I1 ইকুয়াল টু 25 × 2 মানে 50 অ্যাম্পিয়ার। অপশান ডি। নেক্সট কোশ্চেন। কোনো ট্রান্সফরমারের মজ্জা স্তরযুক্ত করা হয়, এর ফলে কি হয়? ট্রান্সফরমারের যে কোরটা থাকে, আমি বললাম যে কোর সিলিকন স্টিলের হয়, তো সিলিকন স্টিলের কোরটা যেটা হয় সেটাকে মানে এইভাবে লাগানো থাকে, আলাদা 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 পাতের মতো করে নিয়ে লাগানো থাকে, একসঙ্গে জোড়া লাগানো থাকে না। ঠিক আছে, এরকম স্তরযুক্ত করা হয়। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে কোরেতে এডি কারেন্ট লসটা কম হবে। ঠিক আছে, যার জন্য এটাকে স্তরযুক্ত করা হয়, কোরটাকে স্তরযুক্ত করা হয়। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা মনে রেখো। এটা ডিসকাশন করলে অনেক বড় ডিসকাশন হয়ে যাবে। আমি জাস্ট এটা তোমরা মনে রেখো যে এই কোরটাকে স্তরযুক্ত করা হয় কারণ ট্রান্সফরমারের এডি কারেন্ট লসটাকে কমানোর জন্য। ঠিক আছে, অপশান বি। নেক্সট কোশ্চেন। কি বলেছে? একটা ট্রান্সফরমারের প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা 100, প্রবাহমাত্রা 8 অ্যাম্পিয়ার, মানে N1 100, I1 8 অ্যাম্পিয়ার। ইনপুট ক্ষমতা 1 কিলোওয়াট, মানে P ইকুয়াল টু 1 কিলোওয়াটকে আমি কি লিখতে পারি? 1000 ওয়াট। তাই তো, আমি একবারে লিখে দিলাম। আউটপুট বিভব মানে V2, এটা হচ্ছে V2, 500 ভোল্ট মানে হচ্ছে এটা V2 হলে আমাকে N2টা বের করতে হবে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মানে N2, আমার N2টা কত বের করতে হবে। তো আমরা কি জানি? N2/N1 ইকুয়াল টু I1/I2। আমরা N1 এর ভ্যালু জানি, I1 এর ভ্যালু জানি, কিন্তু I2টা জানি না। তাহলে আমাদেরকে I2টা বের করতে পারলে আমরা N2টা বের করতে পারবো। তো আমরা কি দেখেছি যে এর পাওয়ারটা, একটা ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার সেম হয়। তাই তো, এখানে আমার পাওয়ার কত দিয়েছে? 1000 ওয়াট। তাহলে আমরা, আর এখানে V2 দিয়েছে 500, তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমাদের P ইকুয়াল টু 1000 ওয়াট দেওয়া রয়েছে, আর 1000 ওয়াট, আচ্ছা আমি এটাকে লিখতে পারি V2/I2 ইকুয়াল টু 1000। তাই তো, V2 কত? 500,
ইন্টু i2 ইকুয়াল টু 1000, তাহলে i2 কত আসবে? i2 আসবে 2, তাই তো? আমরা আমাদের ইকুয়েশনটা কী ছিল? n2/n1 ইকুয়াল টু i1/i2, i1 হচ্ছে 8 আর i2 হচ্ছে 2, তাহলে এটা যদি কেটে দিই কত আসছে? 4, তাহলে n2 ইকুয়াল টু 4 ইন্টু n1, n1 এর ভ্যালু কত ছিল? 100, তাহলে কত আসলো অ্যান্সার? 400, অপশান ডি। এটাই ছিল এই ভিডিওর লাস্ট কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এর পরের ভিডিওতে আমি অল্টারনেটিভ কারেন্ট বা এসি নিয়ে আমরা আলোচনা করব এবং এসির ওপরে এমসিকিউ কোশ্চেনগুলো দেখে নেব, কীরকম এসির ওপরে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? যারা সুপারভাইজার এবং অপারেটর পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলে জিকের জন্য যে সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া হচ্ছে তোমরা কিন্তু ওইগুলো অবশ্যই দেখো, কারণ ফিজিক্স ম্যাথ যতটা ইম্পর্টেন্স, মানে যেই নাম্বারটা তোমার রাখবে সেইভাবে জিকেটাও কিন্তু তোমার নাম্বারকে বাড়াতে হেল্প করবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ওই জিকের ক্লাসগুলোও তোমরা মিস করো না, জিকের ক্লাসগুলো তোমরা দেখো, সঙ্গে ফিজিক্স আর ম্যাথের ক্লাসটাও করতে থাকো। তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই ভিডিওর প্রশ্নোত্তর পর্ব এখানেই আমরা শেষ করলাম।